আগস্টে কথা ছিল যে লেখা হবে পয়লা এক দফার হিসাবে এক দফার ঘোষণা। একটা চক্রান্তকারী গোষ্ঠী চেয়েছিল যে এক দফার ঘোষণা আগের রাত্রে হয়ে যাক, 2 তারিখ রাত্রে হয়ে যাক। কিন্তু আমরা এটা বললাম যে আমরা 3রা আগস্টে এটা সরাসরি প্রকাশ্যে শহীদ মিনারে হবে। শহীদ মিনারের ঘোষণার ভেতরে আপনারা জানেন যে হাসিনার পতনের ঘোষণা একমাত্র ঘোষণা ছিল না, ঘোষণার 3টি অংশ ছিল। সেই ঘোষণা আমরা লিখেছি। আমরা যে উদ্দেশ্যে লিখেছি সেই উদ্দেশ্য কেন বাস্তবায়ন হয়নি সেটা বলে আমি শেষ করি। আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পতন এটা হচ্ছে ফার্স্ট। আপনার ক্লজ আকারে যদি ধরেন এই দফারই ক্লজ হচ্ছে একটা, শেখ হাসিনার পতন হইল। আমরা বলেছিলাম পেশিবাদী ব্যবস্থার বিলোপ, সেটার অবস্থা কি আপনারা জানেন। সেই অবস্থার বিষয়ে একটু আগে মনির হায়দার ভাই বলছেন যে ব্যবস্থার যে অঙ্গগুলো আছে, যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিচার এবং আইন সংসদ বিষয়ক যে বিভাগ, আপনার এই বিভাগগুলোর ভিতরে যে সামঞ্জস্য এবং ক্ষমতার ভারসাম্য সেটার জন্য ওনারা চেষ্টা করছেন। কিন্তু এটা কি নিছক অনেক কতগুলো দস্তা লেখার বিষয়, নাকি একটা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে যে চুক্তির বিষয়? যদি চুক্তি হয়েই থাকে জুলাই সনদে, তাহলে কেন এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতে দেখি? যদি চুক্তি হয়েই থাকে তাহলে অভ্যুত্থানে থেকে অ্যাপারেন্টলি যারা অভ্যুত্থানকে লিড দিয়েছেন তাদের নেতৃত্বে সংগঠন কেন জুলাই সনদে সাইন করেনি? সে প্রশ্নগুলো আসবে। কিন্তু আমি যেটা বলি যে পলিটিক্যাল, তারপরে আমাদের দাবি ছিল ওই সময় দফা যে পলিটিক্যাল সেটেলমেন্ট কি। এখন অনেকে বলে পলিটিক্যাল সেটেলমেন্ট কি, তারা বুঝতে পারে না, তারা দেখতে পারে না, তারা চুইতে পারে না। তো সেটা আমি মনে করি যে একটু সময় লাগবে। কিন্তু আমি অনেকবার বলার চেষ্টা করেছি পলিটিক্যাল সেটেলমেন্ট হচ্ছে আপনি যেই পুরানো বন্দোবস্তর ভিতরে ছিলেন, ক্ষমতা কাঠামো একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে যদি আপনি দেখেন সম্পদের বন্টনের প্রশ্নটা কি বদলাইলো? আমি প্রধানমন্ত্রী 10 বছর রাখলাম বা 15 বছর রাখলাম, সম্পদের বন্টনের ব্যবস্থা বদলাবে? আমি যদি বলি যে ক্ষমতা কাঠামোর, আমি এই জন্য বলছি ক্ষমতা কাঠামোর প্রশ্নটা আমরা সলভ করতে পারলাম, সম্পদের বন্টনের প্রশ্নটা যদি আমরা সলভ না করি, যে কথা দিয়ে শুরু করেছি যে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি, এটা সম্ভব হবে না। গরিব থেকে যাবে, নিম্ন মধ্যবিত্ত থেকে যাবে। তাদেরকে কখনোই আপনি উপরে উঠতে আপনি সহযোগিতা করবেন না। রাষ্ট্রের পলিসি নেই তাকে উপরে উঠতে সহযোগিতা করার। সেই জিনিসটা হয়েছে কিনা। তারপরে আপনি যদি বলেন বিচারের প্রশ্নটা আজকে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি যে আমরা সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে। সুপ্রিম কোর্ট এখন থেকে নিজেদের মতো করে আইন এবং বিচার পরিচালনা করতে পারবেন। নিজেদের বাজেট আছে, সবকিছু আছে। কিন্তু এটার মাধ্যমে কি মামলার জট কমে যাবে? তো আমি বলছি যে এই প্রশ্নগুলো কি আমাদের সমাধান আমরা করতে পারছি কিনা। পলিটিক্যাল সেটেলমেন্টের প্রশ্নটা ছিল ক্ষমতার কাঠামোর পুনর্বিন্যাস, শুধুমাত্র রাষ্ট্র কাঠামো না, ক্ষমতার যে কাঠামোগুলো আছে, 3টা বিভাগ আছে, এই বিভাগগুলোর পুনর্বিন্যাস। সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে যে আপনার সম্পদের পুনর্বিন্যাস, সম্পদের পুনর্বন্টন কেন জরুরি? আপনি শেরেবাংলাকে বজলুল হককে দেখেন, উনি জমির পুনর্বন্টনের ব্যবস্থা করেছেন। এই জন্য এখানকার কৃষক, মজুর এবং যাদেরকে রায়ত বলতো, প্রজা বলতো এক সময়, তারা পরবর্তীতে মিডল ক্লাস কম্পোজিশনে ঢুকতে পারছে। তারা পরবর্তীতে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে 71 এবং 71 হয়ে আজকে স্বাধীন বাংলাদেশে আমাদেরকে নিয়ে আসতে পারছে। একটা ঘটনা আপনি দেখেন এই সরকারের আমলে, যেটাতে আপনার এই ঘটনাটা ঘটছে, সম্পদের পুনর্বন্টন হয়েছে। সম্পদের পুনর্বন্টন না হলে যে ক্রাইসিসটা হবে, যেটা আমরা বদলাতে চাচ্ছিলাম, যারা বলেন যে বন্দোবস্ত এই শব্দ বুঝি না, এবং যারা আসলে নতুন বন্দোবস্তের কথা বলে পুরাতন বন্দোবস্তের রাজনৈতিক দলের সাথে আঘাত করে ফেলেছেন, তাদের জন্য আমি একটু বলতে চাই। অন্তত আজকে আমি দেখতেছি অনেক ক্যামেরা, ভয়াবহ ক্যামেরার অবস্থা, হিউজ ক্যামেরা।